হাই গাইজ, আপনারা দেখছেন এডুকেয়ার প্রবীর চ্যানেল। এডুকেয়ার প্রবীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো আসন্ন 2021 31শে জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষার জন্য আমি একটা সিরিজ নিয়ে এসেছি, যেটা চাইল্ড পেডাগোগির উপর, শিশু শিক্ষা ও মনস্তিত্ববিদ্যার উপরে। তো আপনারা বাজার চলতি বিভিন্ন বইয়ে শুধু কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট দেখে কিন্তু আপনারা চাইল্ড পেডাগোগির উপর যে সম্পূর্ণ নম্বরটি পাবেন না। তার জন্য প্রয়োজন আপনাদের একটি সঠিক যে চাইল্ড পেডাগোগির ওপর ক্লাস, সেটার প্রয়োজন। তো আমি আপনাদের জন্য বিশেষভাবে একদম কমন ভিত্তিক মূল বিষয়বস্তুর ক্লাস নিয়ে এসেছি। তো এটি আপনারা না দেখলে অবশ্যই হয়তো চাইল্ড পেডাগোগির ওপর যে মোট নম্বরটি মিস করবেন। শুধু কিন্তু বাজার চলতি বইয়ে কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট কিন্তু প্র্যাকটিস করে সেই সম্পূর্ণ নম্বরটি পাবেন না। তা আমি জানি আপনারা অনেকেই এখন প্রিপারেশন নিচ্ছেন, তো অবশ্যই আমার এই ক্লাসটি দেখুন, তাতে আপনাদের আশা করি সম্পূর্ণ নম্বরটি পেতে সাহায্য করবে। তো শুরু করি আর কিছু না বলে। তো পিয়াজে, কোয়েলবার্গ ও ভাইগোটস্কির তত্ত্ব, যে শিশু শিক্ষার উপরে যে শিক্ষার উপরে যে তত্ত্বগুলি আছে, সেই যে তিনজন ব্যক্তির নাম বললাম, পিয়াজে, কোয়েলবার্গ ও ভাইগোটস্কির তত্ত্ব, সেটি খুবই ইম্পর্ট্যান্ট। বিংশ শতাব্দীতে যেসব তত্ত্ব শিক্ষা নানা দিকে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল, পিয়াজের জ্ঞানতত্ত্ব। যে এই তিনজন ব্যক্তির মধ্যে যে জ্ঞানতত্ত্ব ছিল, সেই পিয়াজের জ্ঞানতত্ত্ব কিন্তু সবচাইতে বিংশ শতাব্দীতে বেশি প্রভাব ফেলেছিল। তার অন্যতম হচ্ছে পিয়াজে ছিলেন একজন সুইডিশ, তিনি ছিলেন জৈব বিশারদ। তিনি প্রথমে কিন্তু শিশু শিক্ষার উপর কোনো গবেষণা করেননি, তিনি প্রথমে ছিলেন জৈব বিশারদ। পরবর্তীকালে তিনি শিশুদের উপর গবেষণা করেন। তার তত্ত্বে তিনি দেখিয়েছেন বৌদ্ধিক বিকাশের অনেকগুলি মানসিক ক্রিয়া ও আচরণের উপর নির্ভর করে। শিশুরা কীভাবে বাইরের জটিল জগৎ ও সামাজিক জগৎ সম্বন্ধে জ্ঞান লাভ করে এবং তা নিজের মানসিক সক্ষমতার সঙ্গে যুক্ত করে নেয়, তার উপর নির্ভর করে বৌদ্ধিক বিকাশ। তো পিয়াজের তত্ত্বে ব্যবহৃত পরিভাষা বা কিওয়ার্ডসগুলি কী ছিল, তো আমরা দেখে নেব একে একে যে তিনি কী পরিভাষা দিয়েছিলেন। অভিযোজন, যেটা ইংরেজিতে বলে অ্যাডাপশান; আত্মীকরণ, অন্তর্ভুক্তিকরণ; শ্রেণীবিভাগ, সংরক্ষণ; আত্মকেন্দ্রিকতা; স্কিমা ও পর্যায়। তার মধ্যে এখানে তিনটের উপরে যে আছে সেগুলো আমরা জানবো কী কী। আত্মীকরণ কী? নতুন তথ্যকে পরিবর্তন করে তাকে আত্মস্থ করার প্রক্রিয়া। অন্তর্ভুক্তিকরণটা কী আছে? যে উপস্থিত জ্ঞানের সংগঠনে কিছু পরিবর্তন ঘটে, যার ফলে নতুন তথ্য অন্তর্ভুক্ত হতে পারে। তারপর যে স্কিমাটা খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা কোশ্চেনে পেতেও পারেন। সংগঠিতকরণের ফলে চিন্তন ও মানসিক সক্রিয়তা যে বিন্যাস নির্মিত হয়, তাকে বলা হয় স্কিমা। সংগঠিতকরণের ফলে চিন্তন ও মানসিক সক্রিয়তার যে বিন্যাস নির্মিত হয়, তাকে বলা হয় স্কিমা। পিয়াজের বৌদ্ধিক বিকাশের স্তর। পিয়াজে তার বৌদ্ধিক বিকাশ তত্ত্বে শিশুর বৌদ্ধিক বিকাশের চারটি স্তরের কথা বলেছেন। এগুলি হলো: 1. সংবেদন সঞ্চালন স্তর, জন্ম থেকে 2 বৎসর পর্যন্ত; প্রাক সক্রিয়তার স্তর 2 থেকে 7 বৎসর; মূর্ত সক্রিয়তার স্তর 7 থেকে 11 বৎসর; জৈতিক সক্রিয়তার স্তর 11 বৎসর ও তার ঊর্ধ্ব। উপযুক্ত 4টি স্তরের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তা দেখুন। যে প্রথমে বলা হয়েছিল কি, সংবেদন সঞ্চালন স্তর, যেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত। এখানে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না? দেহ সঞ্চালন ও ইন্দ্রিয়ের ব্যবহার, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধহীন, আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যায়, সমাজ সচেতনতা থাকে না, কার্যকরণ বুঝতে শেখে। এই 5টি বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়। তারপর যদি 2 নম্বর পয়েন্টে প্রাক সক্রিয়তার স্তর, যেটা 2 থেকে 7 বছর, সব বস্তুকে সজীব মনে করে, কৃত্রিমতা লক্ষ্য করা যায়। প্রাক সক্রিয়তার স্তরের 2টো পয়েন্ট আগে বলেছিলাম। এবার আছে কোনো প্রক্রিয়ায় বিপরীত বোঝে না, বহির্জগৎ অন্তর্জগৎ সম্পর্কে জ্ঞান হয়, তুলনা, সাদৃশ্য ও বৈসাদৃশ্য করতে পারে।
এবার হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর। এখানে কি 4টি পয়েন্ট লক্ষ্য করা, যেটা 7 থেকে 11 বছরের মধ্যে প্রকৃত মানসিক সক্রিয়তা দেখা যায়, সংখ্যার ধারণা থাকে, সংরক্ষণ জানে, বন্ধু ছোট বড় সাজাতে পারে, যৌক্তিক সক্রিয়তার স্তর যেটি 11 বছর ও তার ওপরে, যুক্তি ও চিন্তনের স্তর, সমস্যা সমাধান করতে পারে, বিমূর্ত চিন্তা করে, সম্ভাবনা থেকে বাস্তবকে আলাদা করতে পারে, যথার্থ কার্যক্রম ব্যাখ্যা করতে পারে। পিয়াজের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, শিশুদের নিকট বিভিন্ন আকার আকৃতি ও খেলনার বস্তু দিতে হবে যাতে বস্তু সম্পর্কে জানতে পারে, এর মাধ্যমে তাদের আত্মপ্রত্যঙ্গের সঞ্চারণ ঘটবে। প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার্থীরা যাতে বস্তুকে উপযুক্তভাবে ব্যবহার করতে পারে সে ব্যাপারে শিক্ষক উদ্যোগী হবেন। মূর্ত পর্যায়ে শিশুরা মূর্ত পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে, কিন্তু বিমূর্ত সম্পর্কে অজ্ঞাত, এক্ষেত্রে উপযুক্ত কাজের সঙ্গে শিশুকে যুক্ত করতে হবে। শিক্ষার্থীর বিকাশে শিক্ষককে সচেতন হতে হবে। যে শিক্ষাগত তাৎপর্য যেটি পিয়াজের তত্ত্ব সেটা আমরা দেখলাম। পিয়াজের নৈতিক বিকাশ তত্ত্ব আমাদের ব্যক্তিগত ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত বোধকে এক কথায় নৈতিক বোধ বলা হয়। ছোটদের নৈতিক ধারণা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে, এটা স্বাভাবিক। 1950 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের লরেন্স কোয়েলবার্গ নৈতিক বিকাশের ধারণা দিয়েছেন, তবে তা যা পিয়াজের নৈতিক বিকাশের অনুরূপ বা উৎসক্ষেত্র, তাই পিয়াজের নৈতিক বিকাশ তত্ত্বটি উল্লেখ করা প্রয়োজন। পিয়াজের নৈতিক বিকাশের 4টি পর্যায়ের কথা বলেছেন। অ্যানোমি 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত। এই বৈশিষ্ট্য কী লক্ষ্য করা যায়? এ সময় শিশুদের আচরণ নৈতিক মান দ্বারা নিয়ন্ত্রিত হয় না, নৈতিক আচরণের দায় আনন্দ ও ব্যথা। হেট্রোনমি অথরিটি 5 থেকে 9 বছর, বাহ্যিক কর্তৃত্ব দ্বারা নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয়। হেট্রোনমি রেসিপ্রোসিটি 9 থেকে 13 বছর, দলের সহমতের উপর নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয়। অটোনমি 13 বছরের বেশি, যুক্তি, ন্যায় বিচার এবং ব্যক্তিগত মধ্যে পারস্পরিক সহযোগিতার নৈতিক আচরণের জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকে। এবার কি পরবর্তী যে শিক্ষাবিদ কোয়েলবার্গ পিয়াজের পদ্ধতির কিছুটা পরিবর্তন করে। তিনি পরস্পর বিরোধী দুটি নৈতিক বিচারের পরিস্থিতি তুলে ধরে শিশুদের সিদ্ধান্ত জানতে চেয়েছেন। তার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তিনি পিয়াজের নৈতিক বিকাশের স্তরগুলির পুনর্বিন্যাস করে নিজস্ব তত্ত্ব উপস্থাপিত করেন। কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশ প্রজ্ঞা বিকাশের উপর নির্ভরশীল। কোয়েলবার্গের মত অনুযায়ী নৈতিক বিকাশের 3টি উপাদান: 1 জ্ঞানমূলক বিকাশ, 2 জ্ঞানমূলক দ্বন্দ্ব, 3 ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। মাইকেল গ্রিন উপরোক্ত 3টি উপাদানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা একটি মডেলের মাধ্যমে উপস্থাপন করেন। মডেলটি হচ্ছে কি জ্ঞান বিকাশমূলক থেকে জ্ঞানমূলক দ্বন্দ্ব সাম্যের চেষ্টা, সেটা একই ভূমিকা গ্রহণের ক্ষমতা থেকে আবার জ্ঞানমূলক দ্বন্দ্ব সাম্যের চেষ্টা, সেটা থেকে কি আসছে নৈতিক বিকাশের অবস্থা সৃষ্টি, সেখান থেকে আসছে নৈতিক বিকাশ। নৈতিক বিকাশের পর্যায় কোয়েলবার্গের 3টি নৈতিক বিকাশের পর্যায়ের কথা উল্লেখ করেছেন। প্রাক প্রথাগত পর্যায় 4 থেকে 10 বছর, প্রথাগত পর্যায় 10 থেকে 13 বছর, উত্তর প্রথাগত পর্যায় 13 বছর ও তার বেশি। এবং তার পর্যায়গুলি আমি বৈশিষ্ট্য আপনাদের দেখাবো যে বৈশিষ্ট্যগুলি কী না। প্রাক প্রথাগত পর্যায়ে 4 থেকে 10 বছর, যেটাকে প্রথম স্তরের বৈশিষ্ট্যগুলি শান্তি ও বাধ্যতা। শান্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয়, নৈতিক বিচার দ্বারা প্রভাবিত হয় না। প্রথাগত পর্যায়ে কি না, প্রাক প্রথাগত পর্যায়ে একটা দ্বিতীয় স্তর আছে, সেখানে কি শিশু ইচ্ছামতো আচরণ করে, স্বার্থ রক্ষার জন্য শিশু নিয়ম মেনে চলে, নৈতিক বিকাশের আত্মকেন্দ্রিকতা দেখা যায়। প্রথাগত পর্যায়ে 10 থেকে 13 বছর, 10 থেকে 13 বছরের মধ্যে যেটা তৃতীয় স্তর, তার মধ্যে 2টো স্তর আছে। একটি হচ্ছে তৃতীয় স্তর, তৃতীয় স্তরে কী আছে অন্যের সাম্যের সমর্থন আকাঙ্ক্ষা করে। চতুর্থ স্তরে কী আছে না নিয়ম নীতি প্রাধান্য পায়, আইন সমাজ ধর্ম নৈতিকতা আচরণকে নিয়ন্ত্রণ করে। এখানে 2টি বৈশিষ্ট্য দেখা যায়। এবার চলে আসবো উত্তর প্রথাগত পর্যায়ে, যেটা 13 বছর ও তার বেশি। এখানেও 2টি পর্যায় আছে, যেটিকে ভাগ করা হয়েছে পঞ্চম স্তর ও ষষ্ঠ স্তরে। পঞ্চম স্তরে কী আছে না নীতি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে যুক্তির আশ্রয় নেয়, ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ হয় তার বিবেক দ্বারা।
এবার আসবো ভাইগোটস্কির। ঊনবিংশ শতাব্দীতে যেসব তত্ত্ব শিক্ষার নানা দিকে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল, ভাইগোটস্কির প্রজ্ঞার বিকাশ তত্ত্ব তার মধ্যে অন্যতম। ভাইগোটস্কির তত্ত্বের প্রাথমিক ধারণা। ভাইগোটস্কির প্রজ্ঞার বিকাশের দ্বৈত ভূমিকা রয়েছে। প্রাথমিক পদ্ধতি হলো জীববিদ্যা সম্বন্ধীয় এবং উচ্চ মনোবিদ্যা সংক্রান্ত পদ্ধতি হলো সমাজ সংস্কৃতি সম্বন্ধীয়। শিশুর আচরণ এই দুই পদ্ধতির সঙ্গে জড়িয়ে আছে। ভাইগোটস্কির বিকাশের ধারণা। ভাইগোটস্কির তত্ত্বের প্রধান ভিত্তি হলো বিকাশকে ব্যাখ্যার ক্ষেত্রে তিনি ভাষ্য, চিন্তন ও শিক্ষণে তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। শিশুর ভাষার বিকাশের ক্ষেত্রে যেগুলি উল্লেখ্য সেগুলি হলো কান্না, কুকিং, বাবলিং ইত্যাদি। শিশু ধীরে ধীরে বস্তুকে চিহ্নিত করতে শেখে এবং বড় তাদের নাম শিশুকে শিখিয়ে দেয়, যেমন বল, দুধ, কাপ ইত্যাদি। প্রথমে শিশুরা মুখে যা আছে তাই বলে ধীরে ধীরে সচেতন হয় কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না। ভাইগোটস্কির বিকাশের ক্ষেত্রে এই রূপান্তরকেই চিহ্নিত করেছেন। মনের সামাজিক উৎপত্তি। ভাইগোটস্কির বিশ্বাস করতেন যে একটি শিশুর পরিপূর্ণ রূপ দেয় তার পারিপার্শ্বিক সমাজ ও সংস্কৃতি। এই কারণে শিশুর প্রজ্ঞা বিকাশকে বুঝতে হলে প্রথমে তার সমাজ ও সংস্কৃতি ভালোভাবে পরীক্ষা করতে হবে। ভাইগোটস্কির মতে বাহ্যিক ভাষা থেকে আভ্যন্তরীণ ভাষার রূপান্তর একটি দীর্ঘ বিকাশের ফলস্বরূপ। ভাষা ও বিকাশ। তিনি বিশ্বাস করতেন ভাষা হলো মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। শিশুর ভাষাকে ভালোভাবে বুঝতে পারলে তার প্রজ্ঞার বিকাশকে ভালোভাবে শোনা যাবে। আভ্যন্তরীণ ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভাইগোটস্কির প্রজ্ঞার বিকাশে। ভাষার বিকাশের ক্ষেত্রে তিনি যে চারটি ধাপ বা স্তর উল্লেখ করেছেন সেগুলি হলো প্রাক বৈদিক ভাষা, সরল মনোবিদ্যা, অজম সংক্রান্ত ভাষা এবং আভ্যন্তরীণ ভাষা। প্রাক বৈদিক ভাষা, প্রি ইন্টালেকচুয়াল স্পিচ। প্রথম স্তর যাকে বলা হয় প্রাক বৈদিক ভাষা। এত কিছু প্রাথমিক প্রক্রিয়া আছে যেমন ক্রাইং, কুকিং, বাবলিং। এই জৈবিক বিষয়গুলি ধীরে ধীরে ভাষা এবং আচরণের মাধ্যমে স্বাভাবিক রূপ নেয়। মানুষের জন্মগত প্রবণতা হলো ভাষার বিকাশ। ধীরে ধীরে শিশু পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মানিয়ে নিজের ভাষার বিকাশের দিকে জোর দিতে শুরু করে। সরল মনোবিদ্যা। এই স্তরে শিশু তাদের পৃথিবীর মূর্ত বিষয়গুলিকে চিহ্নিত করতে শিখে। এই স্তরে শিশুদের মধ্যে বাক্য গঠন রীতি দেখা যায়। বাক্য গঠন রীতি হলো বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দগুলি পরস্পর অবস্থান বা বিন্যাস স্থির করার নীতি। তারা বুঝতে পারে যে ভাষা তাদের চিন্তনকে প্রভাবিত করছে এবং অন্যদের সঙ্গে তাদের সম্পর্ককেও আকার দিচ্ছে। অহং সংক্রান্ত ভাষা, ইগো সেন্ট্রিক স্পিচ। 3 বছর বয়স থেকে শিশুর মধ্যে এই অহং সংক্রান্ত ভাষা আসতে শুরু করে। শিশু এই সময় চারপাশের মানুষের কথা শুনতে শুনতে নিজের মতো করে শব্দ গঠন করতে শুরু করে। যদি তাদের কথা কেউ নাও শোনে বা অনুপস্থিত থাকে তবু শিশুরা সময় নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আভ্যন্তরীণ ভাষা, ইন্টার স্পিচ। শেষ স্তর যেখানে আসে এই আভ্যন্তরীণ ভাষা, এটু শিশুর আচরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পিয়েজের মতে অহং সংক্রান্ত ভাষণ বিলুপ্ত হয়ে যায়, কিন্তু ভাইগোটস্কির মতে আভ্যন্তরীণ ভাষণ গঠনে অহং সংক্রান্ত ভাষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৈকট্য বিকাশ এলাকা। পরবর্তী যে পয়েন্ট, যে নৈকট্য বিকাশ এলাকা। ভাইগোটস্কি শিক্ষণ এবং বিকাশের ক্ষেত্রে লক্ষ্য করেছেন যে শিশুর শিক্ষণ বৈদিক বিকাশ বা পরীক্ষার উপর নির্ভর করে না। শিশুর বুদ্ধির পরীক্ষা তার বুদ্ধির পরিমাণ শুধুমাত্র সেই সময়ের উপর নির্ভর করে হয়, এতে বুদ্ধির পরিমাণ সঠিকভাবে হয় না। যেমন স্ট্যানফোর্ড বিনে অভিজ্ঞায় দেখা গেল শিক্ষার্থীর IQ 110, যেটি হলো শিক্ষার্থীর বর্তমান মানসিক বিকাশ। আমরা ধারণা করে নিলাম যে শিক্ষার্থীর স্তর শুধুমাত্র কাজ করতে পারে, কিন্তু ভাইগোটস্কি বললেন যদি তাদের একটু সাহায্য করা যায় তাহলে তারা আরও উন্নত করতে পারবে। এইখানে তিনি নৈকট্য বিকাশের অঞ্চলের কথা বলেছেন। একদিকে শিক্ষার্থীর বর্তমান বিকাশের স্তর, অন্যদিকে শিক্ষার্থীর সম্ভাব্য বিকাশের স্তর। প্রথমটিতে শিক্ষার্থী নিজের চেষ্টা সমস্যা সমাধান করে, অন্যটিতে শিক্ষার্থী শিক্ষণের সাহায্যে বা তার বন্ধুদের সাহায্যে সমস্যা সমাধান করে। স্ক্যালফোল্ডিং। এক্ষেত্রে শিক্ষার্থী কারো সাহায্যে কোনো বিষয়ে সমস্যাগুলিকে চিহ্নিত করে নিজের সমাধান করতে পারে। ধরা যাক কোনো না কোনো মা তার ছেলের জন্য তোমাকে অঙ্কের শিক্ষক হতে বলছেন। তিনি যেসব শেখাতে পারলেও অঙ্ক ঠিকমতো শেখাতে পারছে না। এক্ষেত্রে তুমি তাকে এখন কতগুলি বিষয় বলতে পারো যেগুলি কোনো না কোনোভাবে পরোক্ষভাবে অঙ্কের সঙ্গে যুক্ত, যেমন টেনিস খেলা, বাজার করা। এক্ষেত্রে তিনি প্রবলেম সলভিং এর অঙ্ক, লজিক্যাল থিঙ্কিং এর খেলাও বলতে পারেন ছেলের সঙ্গে। এক্ষেত্রে ভাইগোটস্কি বলেছেন বিকাশের ক্ষেত্রে নির্দেশনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিকাশের ক্ষেত্রে নির্দেশনা এবং শিক্ষণ পুরোটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সহায়ত শিক্ষণ। এক্ষেত্রে শিক্ষার্থীকে শিক্ষণের ক্ষেত্রে প্রাথমিক স্তরে সাহায্য দেওয়া, কিন্তু যতই সে স্বাধীন হতে থাকে ধীরে ধীরে এই সাহায্য কামনা করে। শিশু কেন্দ্রিক ও প্রগতিমূলক শিক্ষা, কনসেপ্ট অফ চাইল্ড
সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। মনের সভ্যতা সংস্কৃতি বিবর্তনের ধারায় যুগ থেকে যুগান্তর বয়ে চলেছে। এই পরিবর্তনের স্রোতে আধুনিক ধ্যান ধারণার জন্ম হয়েছে। এর সাথে শিক্ষার ধারণা প্রকৃতির আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আধুনিক শিক্ষা আজ শিশু কেন্দ্রিক জীবন ভিত্তিক এক পরিক্রমা, যার ফসলে ভরে উঠেছে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা, সাহিত্য, ইতিহাস, নান্দনিক নানা বিভাগ। শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণা। আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দু হলো বিকাশমান শিক্ষার্থী। তাই শিক্ষা হলো শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক। এই শিশু কেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে গড়ে উঠেছে শিক্ষার পাঠ্যক্রম, পদ্ধতি, শিক্ষাধারা, শিক্ষা প্রশাসন, শিক্ষা ব্যবস্থাপনা। সুতরাং শিশু কেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে শিশু শিক্ষার কেন্দ্রবিন্দু স্বাধীনভাবে শিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণগুলি গ্রহণ করতে পারবে, বিভিন্ন পরিবেশে নিজেকে অভিযোজন করতে পারবে, সর্বাঙ্গীন শারীরিক, মানসিক, প্রাগৈতিক, সামাজিক, নান্দনিক প্রভৃতি বিকাশ সাধন হবে। শিশুকেন্দ্রিক শিক্ষার সূচনা হয় অষ্টাদশ শতাব্দীতে। এর প্রবক্তা জ্যাক রুসো, পরবর্তীকালে হার্বার্ট পেস্টলসি, ফ্রয়েবেল, গান্ধীজি, রবীন্দ্রনাথ প্রমুখের ভাবনায় শিশুকেন্দ্রিক শিক্ষা প্রকট হয়ে ওঠে। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। শিশুকেন্দ্রিক শিক্ষার যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় তা নিম্নরূপ: ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন, কর্মকেন্দ্রিক অভিজ্ঞতা ভিত্তিক জীবনমুখী পাঠ্যক্রম। 3. শিক্ষার্থীর স্বাধীনতা থাকবে। 4. শিক্ষার্থী মুক্ত শৃঙ্খলায় বেড়ে উঠবে। 5. শিক্ষার্থীকে সুনাগরিক হিসাবে তৈরি করা। 6. শিক্ষার্থীর মধ্যে যে সৃজন শক্তি রয়েছে তা প্রকাশ করা। 7. এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শক। শিশুকেন্দ্রিক শিক্ষা তাৎপর্য। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রসবোত্তরই হলো দর্শন। তাই দর্শন সব চিন্তা ভাবনার পথ দর্শক। শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য প্রসঙ্গে দার্শনিক মতের কথা উল্লেখ করা যায়। ভাববাদে প্রাচ্যে পাশ্চাত্যে শিশু শক্তিসম্পন্ন এই কথা প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীকে কেন্দ্র করেই শিক্ষার বিভিন্ন দিক পরিবর্তিত হবে। আধুনিক শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক হলো মনস্তত্ত্ব। শিক্ষায় মনস্তত্ত্ব ব্যবহার করেন পেস্টলসি। তিনি ও তার ক্রমিবৃন্দ পরবর্তীকালে মনোবিজ্ঞানীরা দেখেছেন যে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিমূলক বৈষম্য রয়েছে। ব্যক্তিত্ব গড়ে ওঠে তার এক অনাথ সংগঠন। তাই শিক্ষার্থীর কেন্দ্রিকতা তার কোনো বিকল্প নেই বলে মনস্তত্ত্বের পর্যালোচনা। শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন শিক্ষাবিদদের মত। রুশোর মতে শিক্ষার প্রয়োজন হবে শিশু প্রকৃতি অনুযায়ী। শিশু প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, সক্রিয়ভাবে সম্পাদনের মাধ্যমে এবং ইন্দ্রিয়ের সাহায্যে অনুশীলন হবে। তিনি বলেছেন শিশুই পরিণত বয়স্ক মানুষের ক্ষেত্রে নয়। রুশো ইতিবাচক শিক্ষার সমালোচনা করে, নেতিবাচক শিক্ষার কথা পেস্টলসি শিশুকেন্দ্রিক শিক্ষাকে মনস্তাত্ত্বিক ভিতরে প্রতিষ্ঠিত করেছেন। তার মতে শিশুর বিকাশ একটি নির্দিষ্ট ধারায় ঘটে। উপযুক্ত পরিবেশে শিশুর সর্বোচ্চ বিকাশের সহায়ক তার শিক্ষণ পদ্ধতির মূল কথা হলো শিশুকে সহজভাবে ক্রম পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র এককের মাধ্যমে শিক্ষা দিতে হবে। তিনি এই ক্ষুদ্র ক্ষুদ্র এককে সিলেবারিজ বলেছেন, যেমন ABCB। ফ্রয়েবেল শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন পদ্ধতি বিশেষ উল্লেখযোগ্য। ফ্রয়েবেলের বিদ্যালয় হবে উদ্যান স্বরূপ, যেখানে শিশু উদ্যানের দ্বারা ও শিক্ষক হবেন মালি স্বরূপ, উদ্যানের চারা এবং শিক্ষক হবেন মালি স্বরূপ। মন্তেশ্বরীর মতো প্রকৃতির শিশু নিজস্ব বৈশিষ্ট্য জন্মগত ক্ষমতার অধিকারী। শিক্ষার উদ্দেশ্য হবে শিশুকে তার জন্মগত ক্ষমতা অনুযায়ী পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজন করতে সহায়তা করবে। তিনি শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রগতিমূলক শিক্ষা ধারণা। চিরাচরিত পরীক্ষা নির্ভর এবং পাঠ্য নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে আলাদাভাবে শিশু শিক্ষাকে চিহ্নিত করার জন্য প্রগতিমূলক কথাটি ব্যবহার করা হয়েছে। আমেরিকার প্রগতিবাদী শিক্ষায় বহুদিন ব্যাপী সর্বাপেক্ষা প্রভাবশালী শিক্ষা দর্শন ছিল। প্রগতিমূলক শিক্ষা বলতে সেই শিক্ষা ব্যবস্থাকে বোঝায় যে শিশুর সামগ্রিক উন্নতির কথা চিন্তা করা হয়, শুধু তার বৌদ্ধিক উন্নতি নয়। প্রগতিমূলক শিক্ষায় শিশুর মন, সামাজিকতা, আচরণ, বাচনভঙ্গি প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রগতিবাদের প্রধান লক্ষ্য ছিল শিক্ষাক্ষেত্রে নমনীয় মনোভাব গ্রহণ করা। শিক্ষায় প্রগতিবাদী দর্শনের মূল ভিত্তি ছিল পরীক্ষণবাদ এবং প্রয়োগবাদ। সমর্থকগণ। প্রয়োগবাদের পথিকৃৎ জন ডিউই হলেন প্রগতিবাদের জন্মদাতা। জন ডিউই ছাত্র উইলিয়াম কিলপ্যাট্রিক প্রগতিবাদকে ব্যবহার উপযোগী করে তোলেন। পরবর্তী সময় C.A. প্রকার, G. স্ট্যানলি হল্ট, J. চাইল্ড, B. বোর্ড, J. হালফিস প্রমুখ ব্যক্তিগণ প্রগতিবাদী শিক্ষা দর্শনকে আরও শক্তিশালী করে তোলেন। প্রগতিবাদী শিক্ষার শর্তাবলী। জন ডিউইয়ের মতে শিক্ষার শর্তগুলি হলো: উৎসাহ হবে সব রকম শিক্ষার মূল প্রেরণা। আধুনিক শিক্ষা হবে শিক্ষার্থী দৈহিক, মানসিক, শারীরিক, প্রাগৈতিক, বৈদিক অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের সাধনের মাধ্যম। 3. খেলাধুলা, সংগীত, নৃত্য, অন্যান্য পাঠ্যক্রমের উপর অধিক গুরুত্ব আরোপ।
4 গোষ্ঠী সামাজিক চাহিদা অনুযায়ী শিক্ষার্থী তাদের ব্যবহার বিধি নিজেরাই নির্ধারণ করবে। প্রগতিবাদ ও শিক্ষার বিভিন্ন দিক। প্রগতিবাদী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম, শিক্ষক ও শিক্ষক পদ্ধতি সমস্ত দিকের উপর সমানভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার প্রধান লক্ষ্য: 1 সামাজিক গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে ব্যক্তিত্বের বিকাশ সাধন। 2 সমবেতভাবে কর্মে অংশগ্রহণ। 3 পাঠ্যক্রমে দৈনন্দিন বিষয়বস্তু থাকবে। 4 মূলত অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। 5 শিক্ষার্থীর চাহিদাকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম প্রণয়ন। 6 প্রগতিবাদী শিক্ষা শিক্ষণ পদ্ধতি হিসাবে প্রজেক্ট পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেছে। শিক্ষক গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তি সম্পন্ন হবেন। 8 শিক্ষকের কাজ হলো এমন পরিবেশ রচনা করা যাতে শিক্ষার্থীরা নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে শেখে এবং সমস্যা সমাধান করতে পারে। বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি সমালোচনা ও বুদ্ধির বহুমাত্রিক স্তর, এটি হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে আমি আসবো, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা ও বুদ্ধির বহুমাত্রিক স্তর। তো এই ছিল চাইল্ড পেডাগোগির ওপর যে মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুর প্রথম ক্লাস। মোটামুটি 2-4টে ক্লাস হলেই এই যে মূল ম্যাথড, যে মূল বিষয়বস্তু চাইল্ড পেডাগোগি শিশু শিক্ষা মনস্তিত্ববিদ্যার উপরে, সেটি আপনারা ক্রস করে যাবেন এবং এটি জানলে আপনারা উইদাউট কোশ্চেন অ্যান্সার না পড়েও, এমনকি প্র্যাকটিস সেট না করেও আপনারা পুরো মার্কসটি পেতে সক্ষম হবেন আশা রাখছি। আজকের ক্লাস এই পর্যন্তই।